আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুবই সুন্দর একটা গ্রামের দৃশ্য আঁকবো। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। তো চলুন এবার আমরা ছবিটা আঁকা শুরু করি। মনোমুগ্ধকর একটা গ্রামের দৃশ্য। এই ক্যানভাসটাতে আগে থেকে রং করা আছে, কারণ আপনারা ভালো করে জানেন যে বাড়তি রঙগুলো আমি সাধারণত ক্যানভাসে লাগিয়ে রাখি, তাই এরকম করে রং করাই ছিল। তো পেন্টিংটা এবার আমরা শুরু করে দিব। প্রথমে আমি হালকা করে রং দিয়ে এঁকে নিচ্ছি। ল্যান্ডস্কেপ বা দৃশ্যের ক্ষেত্রে সাধারণত আকাশ এবং জমিনের অংশটাকে আমি আগে আলাদা করে নিই। গ্রামের দৃশ্য আঁকছি এবং লম্বা একটা রাস্তা দেখা যাচ্ছে না, সেটা কি করে হয়? তো আমরা এরকম একটা রাস্তার অংশ এঁকে নিচ্ছি। প্রথমে আমি ব্রাউন কালারটা দিয়ে একটা রাফ স্কেচের মতো করে নিচ্ছি এবং এটার উপরে আমরা আস্তে আস্তে করে শেপগুলো আনতে থাকবো, রঙের ব্যবহার করব। কোথায় রাস্তা হবে, কোথায় ঘাস হবে, কোথায় ক্ষেত হবে এবং কোথায় বড় একটা গাছ হবে, সবগুলোই আমরা আস্তে আস্তে শেপ আনতে থাকবো। এবং এটা শুধুমাত্র একটা রাফ স্কেচের মতো, এবং আস্তে আস্তে আমরা পরে এখানে রঙের কাজ করব। যেহেতু এটা একটা সুন্দর গ্রামের দৃশ্য হবে, তাই আমরা এখানে ক্ষেত রাখার চেষ্টা করব, ছোট ছোট গাছ, ছোট ঘর এবং বিভিন্ন ধরনের ডিটেলস। তো আস্তে আস্তে সেগুলো মাথায় রেখে আমি একটা আইডিয়া করে নিচ্ছি যে আমি কোথায় কি বসাতে পারি বা কি বসাবো। এটা আমরা পরে চেঞ্জও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা একটা রাফ স্কেচের মতো করে নিই। এখন যেহেতু রাফ স্কেচটা করা শেষ, এবার আমি রং অ্যাপ্লাই করা শুরু করব। এই জায়গাটাতে আমি সুন্দর ক্ষেত রাখার চেষ্টা করব এবং ছোট ছোট ঘর থাকবে, গাছ থাকবে, বিভিন্ন ধরনের ডিটেলস। এবং যেহেতু পার্সপেক্টিভের কারণে পেছনের বা দূরের জিনিসগুলো ছোট ছোট দেখা যায় এবং কাছের জিনিসগুলো আস্তে আস্তে চোখের তারতম্যের কারণে বড় দেখা যায়, সেই জিনিসগুলো মেনটেন করেও আমরা আস্তে আস্তে ডিটেলস দিব। কিন্তু আপাতত আমরা কোথায় কি বসাবো সেটা যেন আমার বুঝতে সুবিধা হয় এবং ভালো একটা লেয়ারের তৈরি হয়, তাই আমি রঙের কাজ করে নিচ্ছি। কোথায় ক্ষেত বসাবো, কোথায় ঘাস বসাবো এবং কোথায় গাছ বসাবো, সবখানে কালারগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি এবং এর উপরে আমরা ধীরে ধীরে কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি খুবই ওয়ার্ম কালার ব্যবহার করছি, সুন্দর উজ্জ্বল দুটো সবুজ ব্যবহার করছি। এবং আস্তে আস্তে কিন্তু এখানে যখন আমরা শেডের কাজগুলো করব, আপনারা দেখবেন কি দারুণভাবে ঘাসগুলো ফুটে উঠবে। একটা পেন্টিং বা আর্টওয়ার্কের রিয়েলিস্টিক ভাবটা কিন্তু অনেকটাই নির্ভর করে তার লেয়ারের উপরে। আপনি যতগুলো লেয়ার ব্যবহার করবেন এবং বুঝে ব্যবহার করবেন, সেটার উপর কিন্তু নির্ভর করে যে কতটা রিয়েলিস্টিক সেটা হয়ে ফুটে উঠবে। তো এখানে যেহেতু আমরা প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি সবুজ রঙের, তো আপাতত আমরা উপরের কাজটা করে নেই। চলুন আমরা আকাশের রং শুরু করি। আমার কালার মিক্সিংয়ের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা জানবেন যে কালারে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকে। এবং সাধারণত ব্লু এর ক্ষেত্রে আমরা দেখি ব্লু হয়তো বা গ্রিনিশ শেডের হয় অথবা রেডিশ শেডের, এবং এগুলারই অনেক ভেরিয়েশন থাকে। তো আকাশের ক্ষেত্রে সাধারণত কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু ব্যবহার করা হয়, তাহলে পরিষ্কার একটা আকাশ ফুটে ওঠে। তা আমরা কিন্তু এখানে সেটাই করছি। আমরা এখানে কোবাল্ট ব্লু নিয়েছি, হোয়াইট নিয়েছি এবং স্কাই ব্লু এর আরেকটা ভেরিয়েশন ব্যবহার করছি। এবং প্রথম লেয়ারটার জন্য আমরা আপাতত এটাকে ভালো করে মিক্স করে তারপরে লাগিয়ে নিব। সাধারণত আকাশের ক্ষেত্রে দেখা যায় নিচের অংশটা লাইট থাকে এবং আস্তে আস্তে উপরের অংশটা ডিপ কালারের হতে থাকে, এবং সেটা মেনটেন করে কিন্তু আমরা কালারটা ব্লেন্ড করব। এবং আরও একটা জিনিস হচ্ছে, স্মুথ একটা আকাশ ফুটিয়ে তোলার জন্য কিন্তু ব্রাশটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আমি এখন যে ব্রাশটা ব্যবহার করছি, সেটা দিয়ে কিন্তু খুবই স্মুথলি ব্লেন্ড করছে কালারগুলো। এবং এই ব্রাশটা অ্যাক্রিলিক পেইন্ট ব্লেন্ডিংয়ের জন্য বেশ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ব্লেন্ড হচ্ছে প্রথম লেয়ার, তারপরে ভালো করে এটা কিন্তু ফুটে উঠছে, অনেক বেশি রং লাগছে না। এবং পরে যখন আপনি এটার উপরে আরও কালার করবেন, তখন জিনিসটা আরও ভালোভাবে ফুটে উঠবে।
এবার চলুন উপরের অংশটা শুকিয়ে যেতে যেতে আমরা নিচের অংশটা আরেকটি করে এঁকে নিই। রাস্তার অংশটা আরও ভালো করে আমরা এঁকে নিব, আস্তে আস্তে শেপ আনতে থাকবো, তারপরে আমরা আরও ডিটেলসের কাজ করব। গ্রামে যে মেঠো পথগুলো থাকে না, দূর থেকে দেখা যায় সাপের মতো এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে চলে গেছে, তো সেই রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবং গ্রামের দৃশ্যগুলোতে বা ছবিগুলোতে যখন আপনারা দেখবেন তখন কিন্তু এটা চোখে অন্যরকম একটা শান্তি সৃষ্টি করে। এবার আমরা মেঘের অংশটাও কিছুটা কালার করে নিব। এখানে কালার মিক্সিংয়ের ক্ষেত্রে আপনারা খুবই মজার একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আমি হোয়াইটের সাথে কিন্তু ব্রাউনও মিক্স করছি, আবার হালকা কালো মিক্স করছি। একটা ভালো শেডের গ্রে বানানোর জন্য কিন্তু শুধুমাত্র ব্ল্যাক আর হোয়াইট মিক্স করলে হয় না, গ্রের কিন্তু আরও ভেরিয়েশন আছে এবং সেটা কিন্তু পরিবেশের উপর নির্ভর করছে। আমার মেঘের ভিডিওটাতে কিন্তু অনেক ভালো করে জিনিসটা নিয়ে বলা আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। গ্রে মিক্স করার ক্ষেত্রে খুব মজার একটা বিষয় হচ্ছে আমরা সাধারণত ভাবি ব্ল্যাক এবং হোয়াইট মিক্স করলে গ্রে হয়ে যাবে, কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশনের গ্রে মিক্স করতে কিন্তু ব্লু এবং অরেঞ্জ যথেষ্ট, যেটা অনেকেই জানেন না। খুব মজার না? আমার মেঘ আঁকার ভিডিওটাতে খুবই ইন্টারেস্টিংভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করা আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো মূলত ওয়ার্ম অরেঞ্জ টাইপের কালার এবং রেডিশ ব্লুটা ব্যবহার করে আপনি ভালো একটা গ্রে মিক্স করতে পারবেন। এখানেও আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটাই করছি। এখানে আমি অরেঞ্জ ব্যবহার না করে ব্রাউন টাইপের একটা কালার ব্যবহার করছি, ওয়ার্ম একটা ব্রাউন, এবং সেক্ষেত্রে কিন্তু আমার যেরকম টাইপের গ্রে প্রয়োজন আমি সেরকম টাইপের গ্রেটাই মিক্স করে নিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে করে কিভাবে কালারটা মিক্স করে আকাশে ভালো করে রং করে নিচ্ছি। পেইন্টিংয়ের সবচেয়ে মজার একটা অংশই মনে হচ্ছে ভুল করা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার খুব মজা লাগে যখন একটা জিনিস আমি একরকমের চাচ্ছি কিন্তু মিক্স করতে যেয়ে অন্য রকমের হয়ে গেল। কারণ অন্যরকম হয়ে যাওয়ার কারণে ওই জিনিসটা ফিক্স করতে যেয়ে কিন্তু আমি আরেকটা জিনিস শিখি এবং এই শেখার মাধ্যমে কিন্তু পেইন্টিংয়ের মজাটা আরও ভালো করে বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে আমি কি সুন্দর করে কালার মিক্স করে তারপর আকাশের অংশটা রং করে যাচ্ছি। এবং আমি চেষ্টা করেছি কালার মিক্সিংয়ের অংশটা রাখতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়।
এবং আকাশে যে প্রতিচ্ছবিটা পানিতে পড়ে সেটাও কিন্তু একটা পেইন্টিংয়ের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তো আমি সেটাও করার চেষ্টা করছি, হালকা করে এখানে দিয়ে নিব। এবার দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোর আস্তে আস্তে একটা লেয়ার দিয়ে নিব। প্রথম অংশটা আমি হাবিজাবি টাইপের করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে সেখানে ডিটেলস দিব। মূলত ওখানে যে গাছগুলো থাকবে বা গাছগুলো বসবে সেটার একটা লেয়ার বসানো। এবং আপনারা খেয়াল করে দেখতে পারেন আমি কিন্তু গাছের এখানে ডার্ক কালার দিয়েছি, যাতে এটার উপর যখন আমি লাইট কালার দিব ওটা কিন্তু ফুটে উঠবে। পানির পাশে যে ঘাসগুলো থাকবে, যে ক্ষেতের অংশগুলো থাকবে, আস্তে আস্তে চলুন আমরা সেই অংশগুলোর কাজ শুরু করে দিই। এবং এখানে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করছি, যেটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটু একটু করে লেয়ার দিচ্ছি। ঘাসগুলো বসাচ্ছি এবং একবারই হয়ে যাবে না। অনেকে দেখা যায় যে এই একটা লেয়ার দিয়েই তারপর আশা করেন যে সেটা রিয়েলিস্টিক লাগবে বা ঘাসের মতো লাগবে। সেটা কিন্তু না, আপনি যত লেয়ার দিবেন এবং বুঝে দিবেন ততটাই কিন্তু এটা ফুটে উঠবে। এখন যেরকমই লাগুক না কেন, আপনি আর কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পারবেন যে আস্তে আস্তে আমি জিনিসটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারবো। আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমি কোথাও হালকা রং দিচ্ছি, কোথাও গাঢ় রং দিচ্ছি, মিলেমিশে তারপরে কাজগুলো করছি। একদম সব জায়গায় যদি একই রং আপনি দিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা ফুটবে না। আপনি যখন বাহিরে যাবেন তখনই আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশে সুন্দর করে একটু চোখটা মেলে দেখবেন ঘাসের দিকে, গাছের পাতার দিকে, গাছের দিকে। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একই রঙের না। আপনি ঠিকই মনে করছেন যে এটা সবুজ রঙের, কিন্তু একইভাবে একই রঙের নেই। সূর্যের আলোর কারণে, আশেপাশের রঙের কারণে, বিভিন্ন কারণে কিন্তু একটা বস্তুর বা জায়গার রঙের পরিবর্তন ঘটে। কিছু জায়গায় আপনার সূর্যের আলো পড়ছে, কিছু জায়গায় আবার ছায়া পড়ছে, আবার কিছু জায়গায় ছায়াও পড়ছে না, আলো পড়ছে না, এতটাই অন্ধকার যে পুরোপুরি কালো মনে হচ্ছে। ঘাস বা বড় বড় পাতাগুলো যেহেতু একদম চিকন থাকে এবং বড় বড় ছায়া সৃষ্টি করে, এবং সবগুলোর সমন্বয়ে কিন্তু একটা রঙের সৃষ্টি হয়। তো পাশাপাশি যখন বিভিন্ন রঙের জিনিস থাকবে, আলো ছায়া থাকবে, তখন কিন্তু একই রঙের সব জায়গায় দেখা যাবে না। কোথাও হালকা রং দেখা যাবে, কোথাও গাঢ় রং দেখা যাবে, আবার কোথাও ধূসর রং দেখা যাবে। সব মিলিয়ে মিশিয়ে তারপরে আমরা একটা রিয়েলিস্টিক কালার তৈরি করব। আপনারা খেয়াল করে দেখবেন যে টিউব থেকে সরাসরি যে সবুজ রংটা বের হয়, সেই রংটা যদি আমি এখানে ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা ঘাসের মতো দেখাতো না। এবং শুধুমাত্র ওই রংটা ব্যবহার করেই যদি আমি কাজ করে যেতাম তাহলেও কিন্তু হতো না। এখানে আমি এক এক জায়গায় এক এক ভ্যারিয়েশনের রং ব্যবহার করছি, এবং এটা আপনি যখন প্যালেটে মিক্স করতে যাবেন তখনই অনেক সময় আপনি বুঝে যাবেন। কারণ কালো রং হোক, হলুদ রং হোক, যেটাই হোক না কেন, বিভিন্ন ধরনের রং মিক্স করে কালার থিওরিটাকে বুঝে তারপর যখন আপনি একটা দৃশ্য আঁকতে যাবেন, খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র একটা পিওর কালার বা এক ধরনের কালার ব্যবহার করেই কিন্তু একটা দৃশ্য তৈরি হয় না।
কালার মিক্সিংয়ের ব্যাপারটা কিন্তু আমাদের বুঝে তারপরে কালারটাকে মিক্স করতে হয়। আলো ছায়াও যেমন ইম্পর্টেন্ট, তেমন কিন্তু একটা রঙের উপর আরেকটা রঙের প্রতিচ্ছবি পড়লে কেমন রঙের সৃষ্টি হয় সেটাও ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখতে পারবেন পানির উপরে যখন একটা সবুজ রঙের পাতা রিফ্লেকশন পড়ে তখন সবসময় কিন্তু সেই রঙটাও হুবহু একই রকমের দেখায় না। এটার কারণ আরেকটা হতে পারে, সেটা হচ্ছে পানিরও নিজস্ব একটা রং থাকে, কিংবা পানিতে কিন্তু আকাশের রঙের রিফ্লেকশনটাও পড়ছে। তাই বিভিন্ন কারণে এক্স্যাক্ট হুবহু কালারটা অনেক সময় পানির উপরেও আসে না। এবং এই দৃশ্যগুলো খুব ভালো একটা জিনিস আপনি খেয়াল করে দেখতে পারবেন। এই দৃশ্যগুলো যখন একটা অংশ আমি আঁকছি, আমি কিন্তু আরেকটা অংশকে শুকানোর সময় দিচ্ছি, এবং শুকিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু একটা লেয়ারের সৃষ্টি হচ্ছে। এবং যখন আমি ক্ষেতের ঘাসগুলো বা পাতাগুলো আঁকছি, তখন এক একটা সময় এক এক রং সৃষ্টি হচ্ছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমি আস্তে আস্তে কিন্তু রংটাকে হালকা করার চেষ্টা করছি। প্রত্যেক লেয়ারের সাথে সাথে আমি ঘাস বা পাতার রঙগুলোকে হালকা করে দেওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে কিন্তু আমি আবার ডার্ক কালারগুলো ব্যবহার করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এই সিস্টেমটাই ব্যবহার করার চেষ্টা করব যেখানে গাঢ় রং থেকে আমরা হালকা রঙের কাজ করব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা রিদমের সৃষ্টি হয়, এবং আলো ছায়ার জিনিসটা বোঝাতে কিন্তু এটা খুবই সাহায্য করে। বিশেষ করে অ্যাক্রিলিকের ক্ষেত্রে গাঢ় রং থেকে হালকা রঙে যাওয়াটাই কিন্তু অনেক বুদ্ধিমানের একটা কাজ, বা সাধারণত এভাবে করে রঙগুলোকে ফুটিয়ে তোলা যায়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি আস্তে আস্তে যে পাতার রঙগুলো করছি সেগুলো কিন্তু এভাবেই দেওয়ার চেষ্টা করছি, সেটা হোক ঘাসের বা পাতার বা রাস্তার যে কোনো অংশেরই হোক না কেন। প্রথমে গাঢ় রঙগুলো দিচ্ছি, তারপর আস্তে আস্তে হালকা রঙের লেয়ারটা দিচ্ছি। এবার চলুন আমরা পেন্টিংয়ের আরও একটা অংশ শুরু করে দিই, এবং সেটা হচ্ছে বড় একটা গাছের অংশ। এখানে বড় একটা গাছ আঁকার আমার ইচ্ছা, তো আমি আস্তে আস্তে প্রথমে কালো রং দিয়ে একটা শেপ এনে নিব, এবং তারপরে পাতার এবং অন্যান্য কাজ করব। আপাতত কোথায় ডালপালা দিতে যাচ্ছি, কীরকম করে দিতে চাচ্ছি সেটার একটা অংশ আমি এঁকে নিব, এবং পরে চাইলে এগুলো ঠিকও করে ফেলতে পারবো, কোনো অংশ কমাতে চাইলে, কোনো অংশ বাড়াতে চাইলে। কিন্তু আপাতত রাফের মতো আমি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার গাছ আঁকার ভিডিওটাতে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আর সেটা হচ্ছে নষ্ট ব্রাশ ব্যবহার করে কিভাবে আমরা সুন্দর করে পাতা আঁকতে পারবো বা গাছের অংশগুলো আঁকতে পারবো। তো এখানেও আমি কিছুটা আমার একটা নষ্ট টাইপের ব্রাশই ব্যবহার করছি। আমার ওই ভিডিওটাতে আমি অনেক রেসপন্স পাই, এবং সবাই বলেছিল যে আপু নষ্ট ব্রাশ কোথায় পাবো। কিন্তু দেখা যায় শুধু নষ্ট ব্রাশ না, আসলে নষ্ট ব্রাশটাকে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেটার একটা টেকনিকে আমি দেখিয়েছি। সেরকম এটাও কিন্তু পুরোপুরি নষ্ট একটা ব্রাশ না, এটা হালকা হালকা ব্রাশের অংশগুলো উঠে গিয়েছে বা ব্রিসেলগুলো কেমন জন্য নষ্ট টাইপের হয়ে গেছে, তো সেই ব্রাশটা ব্যবহার করেও কিন্তু আমি এই কাজটা করতে পারছি। পুরোপুরি যে আপনার একটা নষ্ট ব্রাশই লাগবে সেরকম কিছু না, একদম উড়াধুরা টাইপের একটা ব্রাশও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন।
বা শুধুমাত্র নষ্ট ব্রাশও না, আবার দেখা যায় যে আপনি যখন একটা ভালো ব্রাশকে ভিজিয়ে তারপর একটু মুছে নেবেন, তখন দেখবেন যে ব্রাশের ব্রিসলগুলো কিন্তু একটু ছাড়া ছাড়া দেখায়। ব্রাশের ওই জায়গাটা ব্যবহার করেও কিন্তু আপনি গাছের এই অংশগুলো দিতে পারেন। আমার কথা হচ্ছে আপনার কাছে যা আছে সেটাকে যেভাবে ব্যবহার করা যায় সেটাই একটা দারুণ বিষয় হয়ে যেতে পারে। মূলত গাছের এই অংশগুলো পুরোপুরিভাবে ডিটেলসের সঙ্গে দেখা যায় না, তাহলে অনেক সময় দেখা যায় ভালোভাবে দিতে না পারলে কিন্তু রিয়েলিস্টিক দেখায় না। তাই সেক্ষেত্রে ভিন্ন ধরনের টেক্সচার দেবে এরকম টাইপের কোনো ব্রাশ বা যে কোনো অবজেক্ট ব্যবহার করে কিন্তু আপনি এই জায়গাগুলো করতে পারেন। তাই গাছ বা ঝোপঝাড় অংশগুলো বোঝানোর জন্য আমরা ভিন্ন ধরনের টেক্সচার দেবে এমন টাইপের অবজেক্ট ব্যবহার করতে পারি, ভিন্ন ধরনের ব্রাশ বা কাপড়, এমনকি টিস্যু। তো আপনারা দেখতে পেলেন যে যেখানে বাড়তি অংশ আমার কাছে মনে হয়েছে যে গাছের বেশি অংশ দিয়ে ফেলেছি বা এইটা মিলে যাচ্ছে, সেই অংশগুলো আবার আমি ঠিক করে নিচ্ছি। আমি এখানে আকাশের অংশগুলো একটু একটু করে বাড়িয়ে নিচ্ছি। আপনার যদি কখনো মনে হয় যে কোনো দৃশ্যে আপনি একটা ভুল করে ফেলেছেন, আমি যেটা বললাম যে ভুল হচ্ছে পেন্টিংয়ের একটা মজার অংশ, যেখানে ঠিক করতে যেও আপনি নতুন নিজস্ব একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন বা অনেক কিছু শিখতেও পারবেন। কারণ একটা জিনিস ফিক্স করতে যেয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। কিভাবে ফিক্স করতে হয়, কিভাবে কালারটা মিক্স করতে হয়, এটা কিন্তু আমাদের জীবনের সাথেও যায়, কি বলেন? তো আমার কাছে মনে হলো এখানে একটু মিলে গিয়েছে এবং বাড়তি মনে হচ্ছে, তাই আমি এখানে মেঘ এবং আকাশের অংশটা বাড়িয়ে দিয়েছি। এবং দেখুন এটা করতে যেয়ে কিন্তু খুব সুন্দর করে মেঘের অংশটা আমি এখানে আরও ভালো করে করতে পারছি আস্তে আস্তে করে। তাই মেঘের এই অংশটা আমি এখানে লেয়ার দিতে থাকবো। গ্রের বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করব আমরা মেঘে। মেঘের কোথাও আলো পড়েছে, কোথাও ছায়া আছে, সব কিছু মেনটেন করে আমরা আস্তে আস্তে করে রং করে যাব। এবং আপনি যখন দেখবেন যে আপনি বিভিন্ন ভেরিয়েশনের গ্রে ব্যবহার করছেন বা কালার থিওরিটা আসলে বুঝে তারপর কালার মিক্স করে কালার ব্যবহার করছেন, তখন দেখবেন যে আপনার পেইন্টিংয়ের চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনও এখানে পুরোপুরিভাবে মেঘগুলোর ডিটেলস দেইনি, কিন্তু এখনই কিন্তু অনেকটা মেঘগুলো ফুটে উঠেছে রিয়েলিস্টিকভাবে। তার কারণ হচ্ছে সঠিক রঙের ব্যবহার হয়তো বা এখানে হচ্ছে। এভাবে আমরা আস্তে আস্তে দূরে ছোট ছোট মেঘগুলোও দিব। এটা পরে কিন্তু যে অনেক সুন্দর একটা টাচ দেবে। ছোট্ট ছোট মেঘগুলা আমরা আস্তে আস্তে এখানে দিয়ে নিচ্ছি। পরে যখন এটার উপর আমরা আবার লেয়ার দিব, আরও ভালোভাবে ফুটে উঠবে।
ছবি আঁকতে গেলে বা ছবি আঁকা নিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে কখন যে সময় চলে যায় এটা আসলে টেরই পাওয়া যায় না। অনেক সময় ছবি আঁকাটাই আমাদের জন্য এক ধরনের থেরাপি হিসেবে কাজ করে। আপনি যখন ছবি আঁকা নিয়ে কথা বলবেন, আপনি মনে করেন ছবি আঁকতে না, আপনি অন্য কিছু করতে অনেক বেশি পছন্দ করেন। যেমন কেউ আছে রান্না করতে, কেউ ক্রাফটের কাজ করতে, কেউ গাছ লাগাতে। যেমন আমার আম্মু বাগান করতে অনেক পছন্দ করেন এবং তার জীবনে যত দুঃখের সময় আছে বা যত কষ্টের সময় আছে সে সব ভুলে যায় গাছ লাগানোর মাধ্যমে, গাছের সঙ্গে সময় কাটিয়ে। এরকম আমাদের সবার জীবনে আসলে ভালো লাগা খারাপ লাগার সময় থাকে, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা কিছু না কিছু করি, কিছু না কিছু করতে ভালোবাসি, যেটা নিয়ে আমরা প্যাশনেট থাকি এবং যেটা নিয়ে কথা বলতে গেলেও আমাদের ভালো লাগে। এবং আমার জন্য ছবি আঁকা সেরকম একটা জিনিস। বিভিন্ন ধরনের ছবি আঁকার আর্ট ফর্ম নিয়ে আমি কাজ করতে পছন্দ করি, এমনকি মাটি নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আবার এটাও মনে হয় যে বিভিন্ন ধরনের আর্ট ফর্ম নিয়ে আমি কাজ করব, যেমন কাঠের খোদাই, এটা ওটা আরো কত কি। সেলাইও আমার ভালো লাগে, মনে হয় যে সেলাই করাও শিখবো। প্রত্যেকটা জিনিস আসলে একটা আর্ট। আপনি ভালো রান্না করতে জানেন, এটাও কিন্তু এক ধরনের আর্ট। আপনি সেটাকে কিভাবে পরিবেশন করছেন, আপনি আপনার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখেন, সেটাও একটা আর্ট। আসলে আপনি যে জিনিসটা করতে পছন্দ করেন, যে কাজটা করতে আপনার শান্তি লাগে, সেটাতে এক ধরনের শিল্প তৈরি হয়, সেটাতে এক ধরনের শান্তি আপনি খুঁজে পান এবং দেখতে পারবেন যে আপনার এই ছোট্ট কাজটা করার মাধ্যমে আর দুজন মানুষ বলবে যে বাহ, এটা তো আর অন্য কেউ এভাবে পারে না, দারুণ হচ্ছে। আমার জন্য ছবি আঁকা সেরকম একটা জিনিসই। দেখা যায় যে ছবি আঁকা নিয়ে কথা বলতে গেলেও কখন যে সময় চলে যায় আমি নিজেই টের পাই না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা জিনিস থাকা উচিত, বের করে নেওয়া উচিত, যেটা আমাদেরকে আমাদের সঙ্গে আমাদেরকে আলাদা করবে। আমাদের নিজস্ব একটা পছন্দ, আমাদের নিজস্ব ভালো লাগার জায়গা। পৃথিবীর যেই মানুষটার সঙ্গে আপনার মনোমালিন্য হোক না কেন, আপনার শখের যে কাজটা আছে সেটা করার মাধ্যমে কিন্তু আপনি নিজের জন্য একটু সময় বের করে নিলেন। যেমন এখন ছবি আঁকা নিয়ে কথা বলতে বা ছবি আঁকতে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে একা একা নিজের সঙ্গে সময় কাটিয়ে একটু ছবি আঁকি, একটু ছবি আঁকা নিয়ে কথা বলি, একটু আপনাদের সঙ্গে কথা বলি। দেখা যায় যে অনেকে আমাকে বলেন যে আপু, আপনি যখন কথা বলেন বা আপনি যখন ছবি আঁকা নিয়ে কথা বলেন, সেটা শুনতে খুব ভালো লাগে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে, কারণ আমি অনেক প্যাশনেট ভাবে আমার ছবি আঁকা নিয়ে কথা বলি। আপনাদের জন্য ভিডিও বানাতে তাই আমার খুব ভালো লাগে। দেখা যায় যে আপনারা আমার মনের কথাগুলো শুনে বা আমার ছবি আঁকা দেখে আপনারা নিজেরা অনেক পছন্দ করেন এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। কথা বলতে বলতে দেখেন আমরা কতটুকু এঁকে ফেলেছি এবং আস্তে আস্তে আমাদের ঘাসের অংশগুলো কিন্তু রিয়েলিস্টিক হয়ে ফুটে উঠছে। এই যে ব্রাশটা ব্যবহার করছি আমি, এরকম ধরনের লাইনার ব্রাশগুলো দারুণ কাজ করে লম্বা লম্বা ঘাস দিতে, ডিটেলস দিতে, আরও কত কি। একটা পেন্টিং কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার। আস্তে আস্তে করে ধৈর্যের সাথে যেরকম আঁকতে হয়, সেরকম কিন্তু ধৈর্যের সঙ্গে আঁকা শিখতেও হয়। তো আমি আশা করি আপনারা ধৈর্যের সঙ্গে পেন্টিংটা আঁকা দেখবেন।
আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে একটা লাইনার ব্রাশ দিয়ে একটা একটা করে ঘাস এঁকে যাচ্ছি। এখানে কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে অনেক দ্রুত করছি, কিন্তু ব্যাপারটা তা নয়। আমি আস্তে আস্তে করে এই ডিটেলসগুলো দিয়েছি, আস্তে আস্তে করে একটা একটা করে ঘাস এঁকেছি এবং ভালো করে মিক্স করে করেছি। এবার গাছের উপরের অংশগুলো আমরা ভালো করে আস্তে আস্তে ডিটেলস দিয়ে নিব। দেখা যায় একটা হাইপার রিয়েলিস্টিক পেন্টিং করতে গেলে অনেক বেশি ডিটেলস দিতে হয় এবং অনেক ধৈর্যের সঙ্গে কাজ করতে হয়। এই গাছটার কথাই ধরে নিন, অনেকেই কিন্তু ঠিক এই জায়গাটাতেই পেন্টিং শেষ করে দেয় এবং মনে করে কেন আমার পেন্টিংটা রিয়েলিস্টিক লাগছে না। ব্যাপারটা আসলে ধৈর্যের উপর নির্ভর করছে। আপনি একটা ছবির পেছনে কতটুকু সময় দিবেন, কতটুকু ধৈর্য দিবেন এবং কত দিন দিবেন, কতটা আপনার মাথা ঘামাবেন, সেটার উপর নির্ভর করছে সেটার ফলটা বেরিয়ে আসা। যেমন এই পেন্টিংটা বা এই গাছটা কিন্তু আমি এখানেই রেখে দিতে পারি এবং আপনি বিভিন্ন ধরনের পেন্টিংয়ে দেখবেন যে অনেকগুলো গাছ তারা এভাবে রেখে দিয়েছে, কিন্তু আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি না। আমি আস্তে আস্তে এটার উপরে আরো ডেপথ আনছি। আপনারা আমার ডিজাইনের ভিডিওটা দেখলে নিশ্চয়ই জানেন যে স্পেস, ফর্ম, এগুলো একটা ব্যাপার আছে 3D ইফেক্ট আনতে, এবং সেই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতেও পেরেছেন যে ডিজাইনের ক্ষেত্রে যেরকম এগুলো ইম্পর্টেন্ট, একটা পেন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর্ম, শেপ, তারপরে লাইন, প্রত্যেকটা পেন্টিংয়ে বা আর্টওয়ার্কে কিন্তু এগুলো থাকে। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যেটা করছি, আমি কিন্তু এখানে টেক্সচার আনার চেষ্টা করছি, একটা ইলিউশন আনার চেষ্টা করছি, গাছের ইলিউশন। এই গাছটা কিন্তু এখন সামনে নেই, কিন্তু আস্তে আস্তে আমি এটাকে একটা ফর্ম তৈরি করছি, যেটা মনে হচ্ছে যে গাছটা অনেক মোটা বা গাছটার কোথায় শ্যাডো আছে সেটা বোঝা যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং পেইন্টিং কিন্তু আসলে সেই বিষয়টা, আপনার চোখে এক ধরনের ইলিউশন ক্রিয়েট করা। এখন আমরা আস্তে আস্তে পেছনের ঘাসগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখতে পারবেন যে আমরা আস্তে আস্তে কালার মিক্সিং এর মাধ্যমে দূরে যে ঘাসগুলো আছে বা দূরে যে ক্ষেতগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে কালার মিক্স করে বসিয়ে নিব। আমার এই পেইন্টিংটা একটা অর্ডারের পেইন্টিং ছিল এবং আমার কাস্টমারের যে ডিমান্ড ছিল, সে যেখানে যা যা চেয়েছে আমি সেখানে তাই তাই বসিয়েছি। তার কল্পনাকে বাস্তবে এই ছবিটাতে পরিণত করার চেষ্টা করেছি এবং শেষ হওয়ার পর সে অনেক পছন্দ করেছেন। তাই আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যেটার ফলটা কি এসেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে এই গাছের শাখা প্রশাখাগুলো দিচ্ছি, সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এই ডিটেলসগুলো দেওয়ার মাধ্যমে দেখবেন যে পেইন্টিংটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। চলুন এবার আমরা এগুলো দিতে থাকি।
পেইন্টিংটাতে ছোট্ট একটা কাকতারও আমি এখন এঁকে নিচ্ছি। আমার কাস্টমারের ডিমান্ড ছিল যে একটা কাকতারও থাকবে, তাই সুন্দর করে আমি আস্তে আস্তে একটা শার্ট এঁকে নিচ্ছি। কাকতারও কেন বসা এটা আপনারা জানেন তো? খুবই মজার একটা কিন্তু বিষয় থাকে। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু কিন্তু আমি যতদূর জানি যে এটা হচ্ছে খেতে খামারে কাক এসে যেন ফসল নষ্ট না করে দিয়ে যায়, এই জন্য এই কাকতারুগুলো বসানো হয়, যেন কাকগুলো ভয়ে খেতে খামারে না আসে। তাই এই কাকতারুগুলো খেতে খামারে বসানো হয়। ইন্টারেস্টিং না? এখন দেখেন আমি কাকতারুটা বসানোর পরে এখানে আস্তে আস্তে করে একটু ঘাস এঁকে নিচ্ছি, জিনিসটা আরো সুন্দর দেখা যাবে। এবার রাস্তায়ও আস্তে আস্তে ডেপথ আনার চেষ্টা করছি কালার দেওয়ার মাধ্যমে এবং শেডিং দেওয়ার মাধ্যমে। ছোট্ট একটা ঘর বসিয়ে নিব এখন। এখানে আস্তে আস্তে আমি একটা ঘর আঁকবো, ঘরের শেপ এঁকে তারপরে ঘরটাকে সুন্দর করে রং করব, আশেপাশে কিছু গাছ দিব এবং ছোট্ট আরো কয়েকটা ঘর দিব। আমাদের দেশে সাধারণত টিনের ঘরগুলো বেশি দেখা যায়, তো এখানে আমি একটা টিনের ঘর দেওয়ারই চেষ্টা করব। আগে কখনো আমি এভাবে করে টিনের ঘর রং করিনি, কিন্তু আমি এখানে চেষ্টা করব সুন্দর করে টিনের রংটা এনে তারপরে কালার মিক্স করে এখানে টিনের রংটা বসানো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে করে রং করে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে আমি তারপর এখানে বসাবো।
গ্রামের দৃশ্যগুলোতে এরকম আশেপাশে দিয়ে অনেক ছোট ছোট ঘর বাড়িগুলো থাকলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যেমন এখানে আমি আঁকছি এবং এটার উপরে আমি রঙের কাজ করব। আস্তে আস্তে করে আমি কোথায় কি বসাবো সেগুলো আমি বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন এখন আস্তে আস্তে আমি টিনের যে ডিটেলসগুলো দিচ্ছি সেগুলোর মাধ্যমে এটা আসলে টিনের ঘর মনে হবে এবং খুব সুন্দরভাবে ফুটে উঠবে। টিনের ঘরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং গ্রাম এলাকায় কিন্তু আমাদের দেশে এই টিনের ঘরগুলো বেশি দেখা যায়। এটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেশের গ্রাম গ্রাম একটা ভাব আসছে। আমি সুন্দর করে এগুলো ডিটেলস দিয়ে নিচ্ছি।
এবার আমরা রাস্তার পাশে সুন্দর করে আরেকটা গাছ আঁকার চেষ্টা করছি এবং আস্তে আস্তে আমরা এটা শেপ এনে নিব। রাস্তার পাশের গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় এবং রিয়েলিস্টিক একটা গ্রামের দৃশ্যে এই গাছগুলো কিন্তু সুন্দর করে ফুটে ওঠে। তাই আমি আস্তে আস্তে করে শেপ এনে তারপর গাছটা এখানে আঁকার চেষ্টা করছি। এখন হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে ছোট্ট ছোট যে ডিটেলসগুলো দিচ্ছি, ছোট ছোট ঘর বা ছোট ছোট গাছগুলো পেছনে আঁকছি, এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু পেন্টিংটা অনেক বেশি একটা ডেপথ পেয়েছে এবং অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে উঠছে আস্তে আস্তে। এই ছোট ছোট ডিটেলসগুলো কিন্তু শেষের দিকে একটা পেন্টিংয়ে অনেক বেশি প্রভাব রাখে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এই ছোট ছোট ডিটেলসগুলো আমি দিয়ে নিচ্ছি।
দেখুন পানিটাও কি সুন্দর করে এখন ফুটে উঠছে। আস্তে আস্তে পানিতে ডিটেলস দিয়ে নিচ্ছি এবং পেন্টিংটা কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে, এবং আমরা সামনে কিন্তু এখন ভার্নিশও করব। একটা ভালো মানের ভার্নিশও আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব এটার মাধ্যমে। কি সুন্দর করে ডিটেলস দেওয়ার মাধ্যমে পেন্টিংটা ফুটে উঠলো। এবার আমি আপনাদের এই গ্লস ভার্নিশটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মন্টমার্টার অনেক ভালো মানের একটা গ্লস ভার্নিশ। এই ভার্নিশটা অনেক ভালো এবং গ্লসি একটা ভাব দেয়। আপনারা যদি গ্লস ভার্নিশ পছন্দ করেন, লিকুইড ভার্নিশ চান, তাহলে এই ভার্নিশটা ব্যবহার করতে পারেন। এই ভার্নিশটা আমি কয়েকবার ব্যবহার করেছি। এটা মূলত ঘন গ্লুয়ের মতো একটা টেক্সচার থাকে এবং আস্তে আস্তে করে একটা পরিষ্কার ব্রাশ দিয়ে এটা লাগাতে হয়। এবং অবশ্যই চেষ্টা করবেন যে ব্রাশটা ব্যবহার করার পরে যেন ব্রাশটা ভালো করে ধুয়ে ফেলেন, না হলে ব্রাশটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্নিশটা লাগানোর মাধ্যমে কি সুন্দর করে পেন্টিংটার রং ফুটে উঠছে এবং আরো ভাইব্রেন্ট হয়ে উঠছে। ভার্নিশ কিন্তু একটা পেন্টিং এর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ব্যবহার করার মাধ্যমে একটা পেন্টিং অনেক বছর ভালো থাকে, সেরকম সেই রংগুলো অনেক ভালো করে ফুটে ওঠে। এবং ক্যানভাসের মাঝে যে টেক্সচারগুলো থাকে ভার্নিশ দেওয়ার মাধ্যমে কিন্তু সেই টেক্সচারগুলোও চলে যায়। তাই ভার্নিশ মূলত অনেক প্রয়োজনীয় একটা জিনিস একটা পেন্টিং এর ক্ষেত্রে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদেরকে যতটুকু সম্ভব ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে জানাতে ভুলবেন না কিন্তু, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।